টানা বৃষ্টির জেরে যেরকম আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে এই বৃষ্টি আরোটা কিছুটা সময় থাকবে, তবে এই দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির জেরে একাধিক জায়গায় কিন্তু জল যন্ত্রণার ছবিও আমরা দেখতে পাচ্ছি। জল জমে দুর্ভোগে বিভিন্ন এলাকার বাসিন্দারা, জেলা জেলা থেকে সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। কোথাও রাস্তার উপর দিয়ে জল বইছে, কোথাও আবার বাঁশের সাঁকো ভেঙে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা। তবে যেটা আসার কথা, ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরে যাচ্ছে, ফলে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে বলেই আশা করা হচ্ছে। কিন্তু তারপরেও দুর্ভোগের যে ছবি দেখতে পাচ্ছি, সেই ছবি কিন্তু প্রায় প্রত্যেকটি জেলা থেকেই সামনে আসছে। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে দুর্গাপুর মেন গেট, সেখান থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি চিত্তরঞ্জন এবং প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ বোলপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন, কঙ্কালীতলা বোলপুর থেকে। আমি প্রথমে সম্প্রীতি দুর্গাপুরে যাই চিত্তরঞ্জনের কাছে। চিত্তরঞ্জন, সামগ্রিকভাবে এখন এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে দুর্গাপুরে, এবং তুমি যেখানে রয়েছো সেখানকারই বা কি অবস্থা? যে অবস্থা আমি বলবো, গত পরশু দিন থেকে গতকাল বিকেল 3টে পর্যন্ত টানা 24 ঘন্টা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে দুর্গাপুরের যে মেন গেট, অর্থাৎ দুর্গাপুর ইস্পাত কারখানার সামনে যে মেন গেট অঞ্চল, সেখানে কামলা নালা আছে, সেই নালার উপর জল উপচে পড়ে এই যে অঞ্চলগুলো, এখানে প্রায় কয়েকশো বাড়ি ক্ষতিগ্রস্ত। আমরা দেখতে পাচ্ছি কতটা পর্যন্ত জল উঠেছিল, প্রায় 5 ফুট হাইটে দেখো জলের দাগ রয়েছে। এখন এই 5 ফুট হাইট অর্থাৎ জল উঠেছে, প্রত্যেকটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাড়ির বিছানা পত্র সমস্ত কিছু ভিজে গেছে, প্রত্যেকটা জিনিস বাইরে বার করে দেওয়া হয়েছে। শুধু বিছানা নয়, টিভি, ফ্রিজ, প্রত্যেকটা জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কি অবস্থা আছে। তারা কালকে সারাদিন রান্না বান্না করতে পারে, বাড়ির ছাদে গিয়ে বসেছিল, এরকম ব্যবস্থা। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে জায়গাগুলোতে এখনো জল বের করতে হচ্ছে বাড়ির ভেতরে। আমরা দেখতে পাচ্ছি, দেখুন বাড়ির ভেতরে এখনো কিন্তু তাদেরকে জল বের করতে হচ্ছে। শুধু এই একটা বাড়ি নয়, বিভিন্ন জায়গায় কিন্তু এই যতগুলো বাড়ি আছে প্রায় 500-র উপর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কথা বলে নেবো এরকমই একজন ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কি অবস্থা হয়েছে আপনাদের। দেখুন, এইখানে মেন গেটে মানে যা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছি। এই যে মুদিখানা দোকান, আছে মুদিখানার মালিক, মানে মুদিখানার যত জিনিসপত্র, মানে আমাদের যে মানে কাজ করে মানে কোরিয়া গেছে, সেই লোকের যে আছে পুরো জল বার করছেন, এখন সব জল দেখলে তো কি করে আমার সকাল দোকানের সমস্ত জিনিস, ঘরের সমস্ত জিনিস কতদূর জল উঠেছিল? জল এখানে এখানে ছাতি পর্যন্ত, স্যার ছাতি পর্যন্ত। আপনাদেরও কি একই অবস্থা? আমরা যেটা দেখছি দুর্গাপুরের সেখানের বাসিন্দাদের যে বক্তব্য, যে সেখানে তাদের প্রায় বুক পর্যন্ত জল উঠে গিয়েছে, মানে এরকমই, মানে রীতিমতো জলে ডুবে তারা ছিলেন, এরকমই অবস্থা সেখানকার। আমরা একবার বীরভূমের দিকে নজর রাখি নীলাঞ্জনা। বীরভূমের কঙ্কালীতলা থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, বীরভূমের কঙ্কালীতলা এখনো পর্যন্ত জলের নিচে। গতকাল তুমি যেটা বলেছিলে যে কঙ্কালীতলায় যে গর্ভগৃহ মাতৃমন্দিরের, সেই গর্ভগৃহ পর্যন্ত প্রায় জল চলে গিয়েছিল আজকে। তবে জলের পরিমাণ অনেকটাই কম বোঝা যাচ্ছে, কিন্তু তার পাশাপাশি ময়ূরাক্ষীরই বা কি অবস্থা, পুরো বিষয় নিয়ে জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, সর্বত্রভাবে তোমাকে প্রথমে একটু বলে রাখি যে বীরভূম জেলায় প্রত্যেক নদীতেই জল কিছুটা হলেও কমছে, কারণ বৃষ্টির পরিমাণ সবথেকে স্বস্তির বিষয় যে গতকালকের পর থেকে এখনো পর্যন্ত সেভাবে ভারী বৃষ্টিপাত কিন্তু হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি আসছে। এবং কোপাই নদী অর্থাৎ কঙ্কালীতলার পাশ দিয়ে যে কোপাই নদী যাচ্ছে, তার জলও কিন্তু ধীরে ধীরে কমছে। এবং সকালবেলাতে আমরা দেখেছি আজকে বীরভূমের তিলপাড়া ব্যারেজ থেকে 5000 কিউসেক জল ছাড়া হয়েছে, ফলে সেখানে কিছুটা হলেও জল বেড়েছে। তবে বৃষ্টি পড়লে জল যদি একেবারে বলা যেতে পারে বিপদসীমা অতিক্রম না করে, তাহলে ফের কিন্তু জল সেভাবে ছাড়ার সম্ভাবনা বা অতিরিক্ত পরিমাণে ছাড়ার সম্ভাবনা কম। এবার আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কঙ্কালীতলা, সেখানকার ছবিটা তুমি যেটা বলছিলে একটু দেখাবো তোমাকে। তুমি দেখতে পাচ্ছ যে জল এখন অবধি কঙ্কালীতলা মন্দিরে এভাবেই জল জমে রয়েছে, তবে জল সময়ের সাথে সাথে কিছুটা হলেও কমছে। এবং সে জায়গায় দাঁড়িয়ে মন্দিরে মায়ের যে একদম তুমি জানো মায়ের যে গর্ভগৃহ, সেখানে অবধি জল উঠে যাওয়ার জন্য মায়ের যে ঘট, সে ঘট কিন্তু ইতিমধ্যেই সরিয়ে বাইরের একটি শিব মন্দিরে আনা হয়েছে, এবং সেখানে আজকের যে পুজো আছে সেগুলি কিন্তু করা হচ্ছে। ফলে কঙ্কালীতলায় এই কোপাই নদীর যে জলের পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখার পরে এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই বলা যেতে পারে যে গতকালকে যেভাবে জল বৃদ্ধি পাচ্ছিল, সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে ধীরে সুস্থে বা সময়ের সাথে সাথে জল কিন্তু আস্তে আস্তে কমছে, এবং এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিকের দিকে যাচ্ছে। আমার সাথে এই মুহূর্তে মন্দির কমিটির তরফ থেকে একজন আছে, তোমাকে একটু কথা বলেও শোনাবো। যে দাদা, সব থেকে বড় বিষয়, গতকালকে আমরা দেখেছিলাম যে জল অনেকটা বেড়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের পরিস্থিতি কি, এবং পুজো অর্চনায় পুণ্যার্থীরা যারা আসছে তারা কীভাবে দিচ্ছে?
গতকালকে তো আপনারা দেখেছেন যে প্রচণ্ড জল উঠেছিল, সেই জায়গার তুলনায় আজকে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেকটাই জলস্তর নামছে। আশা করছি আমরা রাত্রের মধ্যে পুরো স্বাভাবিক পরিস্থিতিতে আমাদের এই জায়গা ফিরে আসবে এবং মায়ের যে নিত্য পুজো যেগুলো সেগুলো সবই আমাদের পুরোহিতরা এই জলের মধ্যে গিয়েই করছেন। মায়ের গতকাল সন্ধ্যাবেলাতে সন্ধ্যা আরতিও হয়েছে এবং আজকে যে ভোগ নিবেদন মায়ের 12:30টার সময় আমাদের প্রতিদিন কঙ্কালী মায়ের ভোগ নিবেদন হয়, সেই ভোগ মন্দিরও যথারীতি নিয়মনীতি মেনেই পুরোহিতরা গিয়ে ভোগ নিবেদন করবেন মাকে। এবং মায়ের যে ঘট এবং পুরনো বেদির যে আমাদের পট সেটা বাবা কাঞ্চীশ্বর শিব মন্দিরে রেখে ভক্তদেরকে নিয়ে সেখানেই পুজো অর্চনা চলছে। সবথেকে বড় বিষয় একটা প্রশ্ন উঠছে যে আমরা দেখেছিলাম 2021 সালে এইভাবেই কঙ্কালের তলায় জল উঠেছিল, তার পরবর্তীতে বাঁধ সংস্কার করা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে কি তাহলে কি তার কোনো কাজ বা প্রভাব কি পড়লো না? এটা তো বাঁধ সংস্কার করার তো মানে ব্যাপারটা আসছে না। চারিদিকেই দেখছেন শুধুমাত্র কঙ্কালীতলা নয়, সমগ্র জায়গা জুড়েই বৃষ্টি, প্রবল বৃষ্টি, তার ফলেই নদীর জলস্তর বেড়েছে এবং কোপাই নদী মায়ের মন্দির থেকে 50 ফুট দূরে পার্শ্ববর্তী কোপাই নদী, এবং সেই জল চারিদিক থেকে, বৃষ্টির জল, নদীর জল চারিদিক থেকে এসেই প্লাবিত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ কারো হাতে নেই এবং আমরা তাও অনেক রক্ষা করা গেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কঙ্কালীতলা মন্দির চত্বরে যেভাবে চারিদিকে প্রোটেকশন ওয়াল, বাউন্ডারি ওয়াল বা যে কাজগুলো করা হয়েছে তার ফলে মায়ের মন্দিরকে সম্পূর্ণভাবে রক্ষা করা গেছে। একেবারে তুমি শুনতে পেলে দেখলে যে মন্দিরের তরফ থেকে কিন্তু মন্দির কমিটি প্রসেনজিৎ, এখানেই জানতে চাইবো আমরা, তো কঙ্কালীতলা সেখানকার কোপাই নদীর পরিস্থিতিটা আমরা দেখলাম, তোমাকে প্রথমে যেটা জানতে চাইছিলাম যে ময়ূরাক্ষীর কি অবস্থা, সেখানেও কি জল কমছে? দেখো, সেখানে তুলনামূলকভাবে জল এখন অবধি কমছে এমনটাই কিন্তু প্রশাসনের তরফ থেকে আমরা জানতে পারছি। এবং তোমাকে যেমনটা বললাম যে তিলপাড়া ব্যারেজ থেকে ইতিমধ্যেই 5000-এর বেশি কিউসেক জল ইতিমধ্যেই ছাড়া হয়েছে, ফলে সে কারণে সাঁইথিয়ার যে ফেরিঘাট, অর্থাৎ ফেরিঘাটের যে রাস্তা, সেই রাস্তা ইতিমধ্যেই কিন্তু প্লাবিত হয়েছে। তার পাশাপাশি ওই সাঁইথিয়া এলাকাতে যেহেতু আরও একটি ব্রিজ রয়েছে যাতায়াতের জন্য, সেই ব্রিজে যেহেতু ইতিমধ্যেই সারাইয়ের কাজ চলছে, ফলে সেই রাস্তা দিয়েও যাতায়াত বন্ধ, ফলে সেই এলাকার মানুষরা, সাঁইথিয়া এলাকার মানুষরা বিভিন্নভাবে সমস্যায় পড়ছেন এবং তারা পার্শ্ববর্তী যে মৌরেশ্বর এলাকা বা রামপুরহাটের দিকে যাওয়া রাস্তা, সেদিকে তারা যেতে এই মুহূর্তে পারছেন না। ফলে মানুষ যারা নিত্যদিন কর্মসংস্থানের খোঁজে সেই এলাকার দিকে যান বা কাজের জন্য যান, তারা কিন্তু বিপুল সমস্যায় পড়ছে। এবং শুধু ময়ূরাক্ষী নদী নয়, একদিকে যেমন ময়ূরাক্ষী নদীর জল বৃদ্ধি পেয়েছিল তা ধীরে ধীরে কমছে এমনটা প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে, ঠিক তার পাশাপাশি অজয় নদী, সেই নদীরও কিন্তু জল বৃদ্ধি পেয়েছে। জয়দেবের যে ফেরিঘাট, সেই ফেরিঘাট ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। তার পাশাপাশি যে পার্শ্ববর্তী এলাকাগুলি রয়েছে, অর্থাৎ অজয় নদীর পাশাপাশি যে গ্রামগঞ্জগুলি রয়েছে, সেখানে তারাও কিন্তু কোথাও না কোথাও কিছুটা হলে বন্যার আশঙ্কা করছেন। তার কারণ যদি এরপরে বৃষ্টি হয়, জল বৃদ্ধি হয়, তাহলে বাঁধ ভাঙার একটা আশঙ্কা কিন্তু তারা করছেন। এবং উল্লেখ্যভাবে তোমাকে বলে রাখি, যেমন তুমি এটা বলছিলে ময়ূরাক্ষী বা অজয় নয়, তার পাশাপাশি বীরভূমের ছোট ছোট নদীগুলোতেও কিন্তু যথেষ্ট পরিমাণে জল বেড়েছে। সে জায়গাতে সেই জলগুলি তুলনামূলকভাবে কমলেও পরিস্থিতি যে এখনো স্বাভাবিক নয় সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে লাভপুর এলাকাতেও, সেখানে যে কুয়ে নদী, সেই কুয়ে নদীর জল কিন্তু ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে, বাঁধ একটা ভাঙার সম্ভাবনা দেখা দিয়েছে। সে কারণে গ্রামের যারা মানুষরা রয়েছেন তারা রীতিমতো বাঁধের পাড়ে বালির বস্তা দিয়ে কোনো রকম আটকানোর প্রচেষ্টা করছে। ফলে জল যদি না কমে বা ধীরে ধীরে যে কমছে সেটা যদি একেবারে না কমে যায়, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বাঁধ ভেঙে গ্রামগুলি প্লাবিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং ওই এলাকার প্রায় 15টি গ্রাম এই মুহূর্তে আশঙ্কায় রয়েছে, তার কারণ যে কোনো সময় বাঁধ ভাঙলে কিন্তু গ্রামগুলি প্লাবিত হতে পারে। ফলে তুমি বুঝতেই পারছো, সমস্ত নদী, বীরভূম জেলার সমস্ত প্রান্তই কিন্তু এই মুহূর্তে সকলেই চিন্তিত আর সকলেই তাকিয়ে আছে যে আর যাতে বৃষ্টি না হয়, কারণ বৃষ্টি হলে বড়সড় যে একটা দুর্যোগ হতে পারে সেটা বলার অপেক্ষা রাখছে না, অর্থাৎ বন্যা পরিস্থিতি যে হতে পারে সেটা অপেক্ষা রাখছে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে স্বস্তি মানুষের কাছে এটাই যে গতকালকের পর থেকে যে এখন অবধি যে সময়, তাতে সেভাবে ভারী বৃষ্টিপাত হয়নি এবং আগামী সময়ে যদি ভারী বৃষ্টিপাত না হয় তাহলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। কিন্তু সেক্ষেত্রে যদি বৃষ্টি আবারও হয়, অর্থাৎ তুমি যেমনটা জানো যে আরও 24 ঘন্টা বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে, ফলে সে জায়গায় দাঁড়িয়ে সেই বৃষ্টি যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নদীর জলগুলি যে আবারও বৃদ্ধি পাবে সেটা বলার অপেক্ষা রাখে না। আর সেখানেই মানুষের আশঙ্কা, প্রশাসনের তরফ থেকেও সর্বোত্তভাবে চেষ্টা করা হচ্ছে যাতে যে সকল মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা যে সকল মানুষরা সমস্যায় রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর। ফলে আগামীতে তারা কতটা পাশে দাঁড়াতে পারছেন সেটাও অবশ্য দেখার বিষয়। এবং গ্রামগঞ্জে যে সকল মাটির বাড়িগুলি প্রবল বৃষ্টির কারণে ক্ষতি হয়েছে, সেই মানুষগুলি কতটা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে সেগুলোও অবশ্য দেখার বিষয় হয়ে দাঁড়াবে। এবং সব মিলিয়ে এই মুহূর্তে বলা যেতে পারে একটাই বিষয়, তোমাকে দেখো যে প্রত্যেকটি মানুষ যারা গ্রাম অঞ্চলে থাকেন বা নদীর পাড় এলাকায় বসবাস করেন, তারা কিন্তু সকলেই তাকিয়ে রয়েছেন কতক্ষণ এই বৃষ্টি থেমে যায়, অর্থাৎ আর যেন বৃষ্টি না হয়। কারণ বৃষ্টি হলে তারা যে নতুন করে সমস্যায় পড়বে সেটা কিন্তু তারা নিজেরাও বুঝতে পারছেন এবং প্রশাসনের তরফ থেকেও সব রকম ব্যবস্থা করা হলেও এই প্রাকৃতিক দুর্যোগ যে আটকানো কার্যত সম্ভব নয় সেটা প্রশাসনও জানে। সে কারণে সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের পাশে দাঁড়ানোর তারা প্রচেষ্টা করছেন। নজর রাখো পরিস্থিতির দিকে প্রসেনজিৎ। আপাতত ধন্যবাদ। দিবেন্দু,
চিত্তরঞ্জন, ধন্যবাদ তোমাকে। আর এরই পাশাপাশি বিভিন্ন জায়গায় জেলায় জেলায় জল যন্ত্রণার ছবি আমরা দেখছি এবং কি পরিস্থিতি সেখানে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। কালনার ছবি আপনাদের দেখাবো, আর এরই পাশাপাশি আরামবাগের ছবিও আপনাদের আমরা দেখাবো। আপনারা দেখুন যে কি অবস্থা, টানা বৃষ্টি এবং টানা বৃষ্টির জেরে কিন্তু এইভাবেই জলমগ্ন হয়ে পড়েছে কালনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবেই জলমগ্ন এলাকা এবং সাধারণ মানুষের ভোগান্তি তো বটেই, এবং একটা খুব স্বাভাবিকভাবেই একটা সরাসরি প্রভাব যাতায়াতের ক্ষেত্রে পড়েছে, যানবাহনের ক্ষেত্রে পড়েছে, ঘরে পর্যন্ত জল ঢুকে গিয়েছে। এটা সব বাজার এলাকা, সেখানে রীতিমতন দোকানঘর সেগুলো সবকটাই বন্ধ এবং সেখানে জল ঢুকে গিয়েছে। একেবারে গোটা জনজীবন কার্যত স্তব্ধ। কালনার ছবি আমরা দেখতে পাচ্ছি। আর এরই পাশাপাশি আরামবাগের ছবি আপনাদের দেখাচ্ছি। সেখানেও কিন্তু প্রবল বৃষ্টি এবং তার জেরে যে পরিস্থিতি, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যে অ্যাসবেস্টাস, টিনের চাল, সে সমস্তগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত। আরামবাগে প্রবল ঝড় বৃষ্টির জেরে যে ছবি আরামবাগ থেকে সামনে এসেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।